বিসমিল্লাহির রহমানির রহিম। সূচিপাড়া ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে আজকের সমাজকর্ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খুজরা আক্তার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি 4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এগুলো আমাদের শেষ হয়ে গেছে। তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। আমরা চতুর্থ অধ্যায় পূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা দেখো তাহলে তোমরা ওই ক্লাসগুলো পাবে। পঞ্চম অধ্যায়েও আমরা কিছু ক্লাস নিয়েছি, আর দু একটা টপিকস বাকি আছে। আমি এগুলোর উপরে নিব, শেষ করব। পঞ্চম অধ্যায় হলো আমাদের আজকের ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় থেকে সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। ইতিমধ্যে তোমরা জেনেছ বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সামাজিক বিজ্ঞান, আরেকটি হলো প্রাকৃতিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হলো সমাজ বিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, নৃবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, মনোবিজ্ঞান, তাই সমাজকর্ম। এবং আমরা গত কয়েকটি ক্লাসে আমরা সমাজকর্মের সাথে যে বিভিন্ন জ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে, অর্থাৎ সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, এগুলোর সাথে সম্পর্কটা আমরা আলোচনা করেছি। আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হলো অর্থনীতি। অর্থনীতি কাকে বলে? অর্থনীতি কাকে বলে? অর্থনীতির সাথে সমাজকর্মের সম্পর্ক। সমাজকর্মের সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের অর্থনীতি কাকে বলে, অর্থনীতির সাথে সমাজকর্মের সম্পর্ক, সেগুলো আমরা আলোচনা করব। এই টপিকসের সর্বপ্রথমে আমাদের জানা দরকার অর্থনীতি কাকে বলে। অর্থনীতি কাকে বলে? অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ইকোনমিক্স। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স। এটি ঐকোনোমিয়া থেকে এসেছে। ঐকোনোমিয়া শব্দের অর্থ হলো গৃহ পরিচালনা। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ইকোনমিক্স। এটি গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে এসেছে, যার অর্থ হলো গৃহ পরিচালনা। তাহলে সাধারণভাবে আমরা বলতে পারি অর্থনীতি বলতে আমরা বুঝি সম্পদ উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই হলো অর্থনীতি। বর্তমানে অর্থনীতি শুধুমাত্র অর্থ এবং গৃহ পরিচালনার মধ্যে কি সীমাবদ্ধ নেই। বর্তমানে অর্থনীতি শুধুমাত্র অর্থ এবং যে গৃহ পরিচালনা তার মধ্যেই সীমাবদ্ধ নেই। অর্থাৎ সামগ্রিক যে শাস্ত্র আমরা পাঠ করলে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব আমরা কিভাবে পূরণ করতে পারবো, সম্পদ উৎপাদন করতে পারবো, বন্টন করতে পারবো, সঠিকভাবে বিনিয়োগ করতে পারবো, পুঁজি গঠন করতে পারবো,
ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আমাদেরকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে তাই হলো অর্থনীতি। অধ্যাপক পাশাল বলেন, মানব জীবনের সামগ্রিক দিক নিয়েই যে শাস্ত্র আলোচনা করে তাই হলো কি অর্থনীতি। অধ্যাপক মার্শাল বলেন, মানব জীবনের সামগ্রিক পাঠই হলো অর্থনীতি। অধ্যাপক এল রবিন্স অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য বিষয়কেই অর্থনীতি বলা হয়। অর্থাৎ যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা আমাদের সম্পদ হলো সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব সমূহ পূরণ করার কৌশল আমরা জানতে পারবো, তাকেই আমরা বলবো কি অর্থনীতি। তাহলে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি অর্থনীতি বলতে আমরা বুঝি সম্পদ, যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা সম্পদ উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি আমরা সম্পর্কে মূলধন গঠন, পুঁজি গঠন এবং সঠিকভাবে আমাদের সম্পদকে আমরা ব্যবহার করতে পারবো, যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা তা জানতে পারবো, তাকেই বলা হবে কি অর্থনীতি। এখন আসো এই অর্থনীতির সাথে সমাজকর্মের সম্পর্ক। অর্থনীতির সাথে সমাজকর্মের সম্পর্ক আমরা প্রথমতেই এক্ষেত্রে সম্পর্ক আলোচনার অর্থনীতির সাথে সমাজকর্মের সম্পর্ক। দেখো, আমরা সম্পর্ক জানার আগে দুটি সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থনীতি কাকে বলে এবং সমাজকর্ম কাকে বলে। তাহলে আমরা যদি দুইটাকে জানি তাহলে আমরা এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে আমাদের কি হবে, সহজ হবে। তাই সমাজকর্ম কাকে বলে আমরা তো পূর্বেই জেনেছি, আর আজকে আমরা অর্থনীতি জানলাম। সমাজকর্ম বলতে আমরা বুঝি, তারপর আমরা একটু মনে করার চেষ্টা করি। সমাজকর্ম হলো এমন একটি ব্যবহারিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর এমন একটি সাহায্যকারী পেশা যা কোনো ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম হয়। আর এক কথা, অর্থনীতি হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা সম্পদ উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। যে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা ইত্যাদি সম্পর্কে জানতে পারি, কিভাবে সম্পদ উৎপাদন করা হবে, বন্টন করা হবে। যেহেতু আমাদের সম্পদ সীমিত সম্পদ দিয়েই আমরা বিকল্প ব্যবহার করে অসীম অভাব আমরা পূরণ করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে তাকেই বলা হয় অর্থনীতি। আসো আমরা অর্থনীতির সাথে তাহলে সমাজকর্মের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা বলবো উভয়ই সামাজিক বিজ্ঞান। উভয়ই সামাজিক বিজ্ঞান। আমরা প্রথমে বলেছি বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রাকৃতিক বিজ্ঞান আর একটি হলো সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানেরই অন্তর্ভুক্ত বিষয় হলো সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, সুশাসন ইত্যাদি। তাহলে উভয়ই এই সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে উভয়ই সামাজিক বিজ্ঞান। তাই উভয়ের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। যেহেতু উভয়ই সামাজিক বিজ্ঞান তাই সমাজের কল্যাণ সাধন করা উভয়েরই লক্ষ্য, অভিন্ন লক্ষ্য। অভিন্ন লক্ষ্য। সমাজকর্ম অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য।
সমাজকর্ম এবং অর্থনীতি উভয়েরই লক্ষ্য এবং উদ্দেশ্য এক, সেটা হলো কি মানুষের কল্যাণ সাধন করা। কিভাবে সীমিত সম্পদ দিয়ে অগণিত অসংখ্য অভাব পূরণ করা যায়, সেই অভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই অর্থনীতি এবং সমাজকর্ম কাজ করে থাকে। 3. মৌল মানবিক চাহিদা পূরণ। মৌল মানবিক চাহিদা পূরণ। মৌল মানবিক চাহিদা পূরণ। সমাজকর্ম এবং অর্থনীতি উভয়েরই অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হল মৌল মানবিক চাহিদাগুলো পূরণ করা। আমাদের মৌল মানবিক চাহিদা হলো 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। আমরা মৌল মানবিক চাহিদা বলতে এমন চাহিদাকে বুঝি যে প্রয়োজনগুলো মানুষ এবং প্রাণী বেঁচে থাকার জন্য পূরণ করা অত্যাবশ্যক, অবশ্যই পূরণ করতে হবে, তাকেই বলা হয় মৌল মানবিক চাহিদা। এই চাহিদাগুলো একজন মানুষকে বেঁচে থাকার জন্য অথবা প্রাণীকে বেঁচে থাকার জন্য পূরণ করা অত্যাবশ্যকীয়, তাকে বলা হয় মৌল মানবিক চাহিদা। অর্থনীতি এবং সমাজকর্মের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই মৌল মানবিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করে মানুষের স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করা। মানুষ যাতে এই মৌল মানবিক চাহিদাগুলো, যেহেতু আমাদের সম্পদ হলো সীমিত এবং অভাব হলো অসীম বা সীমাহীন, এই সীমিত সম্পদ দিয়েই আমাদেরকে অসীম অভাব সমূহ পূরণ করতে হয়। তাই কিভাবে সম্পদের বিকল্প ব্যবহার করে, সম্পদ উৎপাদন করার পর কিভাবে এর বিকল্প ব্যবহার করে সমাজের প্রত্যেক মানুষের ন্যূনতম মৌল মানবিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে উভয় বিজ্ঞানেই, সামাজিক বিজ্ঞানেই কাজ করে থাকে এবং একটি অপরটিকে সহায়তা করে থাকে। অর্থনীতি সাপোর্ট দিয়ে থাকে, সমাজকর্মীগণ তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সেই সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অভাব সমূহ পূরণ করার চেষ্টা করে। স্বাবলম্বন নীতি। 4. স্বাবলম্বন নীতি। স্বাবলম্বন নীতি। সমাজকর্ম এবং অর্থনীতির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো স্বাবলম্বন নীতি। অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি, অভিন্ন নীতি। অভিন্ন নীতি। অভিন্ন নীতি অর্থাৎ সমাজকর্ম এবং অর্থনীতি নীতিটা হলো অভিন্ন নীতি, সেই নীতিটা হলো স্বাবলম্বন নীতি। অর্থাৎ স্বাবলম্বিতা অর্জন করার জন্য সমাজকর্ম এবং অর্থনীতি মানুষকে কি করে থাকে? সহায়তা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা লক্ষ্য করতে পেরেছো যে সমাজকর্মের সাথে অর্থনীতির কি সম্পর্ক। তাহলে আমরা প্রথমেই বলি, উভয় সামাজিক বিজ্ঞান, অন্যতম অভিন্ন এবং লক্ষ্য এবং উদ্দেশ্য, তারপরে কি মৌল মানবিক চাহিদা পূরণ, অভিন্ন নীতি। অর্থাৎ দুইটারই নীতি এক, তা হলো কি স্বাবলম্বন অর্জন করা। অর্থাৎ সমাজকর্ম চেষ্টা করে থাকে একজন মানুষকে এমনভাবে সহায়তা করা যাতে তাকে বারবার সহযোগিতা দেওয়া না লাগে, তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়। তদ্রূপ অর্থনীতিও কি করে থাকে? সম্পদের বিকল্প ব্যবহার করে থাকে যাতে কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে থাকে। অর্থাৎ স্বাবলম্বন নীতির উপর সমাজকর্ম এবং অর্থনীতি জোর দিয়ে থাকে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমাজকর্ম কাকে বলে, অর্থনীতি কাকে বলে এবং অর্থনীতির সাথে সমাজকর্মের কি সম্পর্ক বিদ্যমান। এই অর্থনীতি এবং সমাজকর্মের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এখানে সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো আমরা দেখলাম তার প্রত্যেকটার সাথে সমাজকর্মের গভীর সম্পর্ক রয়েছে এবং সমাজকর্মীরা তাদের দক্ষতা দিয়ে, তাদের জ্ঞান অভিজ্ঞতা দিয়েই আমাদের এই অল্প সম্পদ দিয়ে বা সীমিত সম্পদ দিয়ে অগণিত অসংখ্য অভাব পূরণের চেষ্টা করে আসছে। যেহেতু আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমাদের সকল অভাবকে কি করতে হবে? পূরণ করতে হবে। তার মধ্যে সমাজকর্মীগণ তাদের দক্ষতা দিয়ে কোন অভাবটি আগে পূরণ করা দরকার সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।